আসন হারাবেন 1952 সালের পর থেকে ভারতবর্ষে কোর্টে এ ধরনের বহু নির্বাচিত প্রার্থী তারা তাদের আসন হারিয়েছেন। এ হচ্ছে অভিজ্ঞতা। বিজেপি সরকার 14 সাল থেকে দিল্লির ক্ষমতায় অধিষ্ঠিত আছে। আরএসএস এর ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী এবং বিজেপি দল পেছন থেকে সরকার, তারা এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার যে পরিমণ্ডল তার বেদিমূলে আঘাতে আঘাতে তাকে জর্জর করে দিয়েছে। এবং সবচেয়ে বেশি তাদের আক্রমণের কেন্দ্রস্থল হচ্ছে আমাদের দেশের সংখ্যালঘু অংশের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। তাদের ধর্মাচরণের যে স্বাধীনতা সংবিধান স্বীকৃত, এটাকে কার্যত তারা হরণ করে নিয়েছে। ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে তাদের যে সামাজিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করার স্বাধীনতা তারা হরণ করে নিয়েছে। তারা কি খাবে কি খাবে না, এই যে অধিকার, স্বাধীনতা পছন্দের, এই অধিকার তারা হরণ করে নিয়েছে। কি পোশাক পরবে কি পোশাক পরবে না, এই স্বাধীনতা হরণ করে নিয়েছে। তাদের ঘরের ছেলেরা মেয়েরা তাদের বন্ধু বাছাই করার যে অধিকার, স্বাধীনতা, এটা পর্যন্ত হরণ করে নিয়েছে। এবং অঘোষিতভাবে সংখ্যালঘু এলাকাতে এই আরএসএস দুর্বৃত্ত বাহিনী এরা দাঙ্গা সংগঠিত করছে। দাঙ্গা তো বলা যাবে না, একতরফা আক্রমণ। দাঙ্গা তো দুই অংশের মধ্যে সংঘর্ষ ঘটলে পরে দাঙ্গা বলা যাবে। কোথায় দাঙ্গা? একতরফা তারা আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন আসাম, আমাদের কাশ্মীর 370 ধারার ভিত্তিতে কতগুলি বিশেষ অধিকার কাশ্মীর রাজ্য ভোগ করে স্বাধীন ভারতবর্ষের সংবিধান এটাকে গ্রহণ করেছে। স্বাধীনতার পর ভারতবর্ষের রাজ্যের সংখ্যা কমেনি, রাজ্যের সংখ্যা বেড়েছে। আরএসএস এর নিয়ন্ত্রণাধীন বিজেপি সরকার এই সংখ্যালঘু বিরোধী তার যে মনোভাব, এই মনোভাব নিয়ে এই কাশ্মীর রাজ্যটার উপর আক্রমণ সংগঠিত করে 3 টুকরা করে দিয়েছে। 3টা বছর যাবৎ ওখানে কোনো গণতন্ত্র নাই, এটাকে একটা জেলখানায় আবদ্ধ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে তাদের নির্যাতন অব্যাহত রেখেছে। কিন্তু ত্রিপুরায় বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়ে ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলোতে বিজেপি আরএসএস দুর্বৃত্তরা যে কাণ্ড কারখানা সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত করবার সাহস দেখিয়েছে, ত্রিপুরাতে এই ধর্ম নিরপেক্ষতার যে পরিমণ্ডল এখানে গড়ে উঠেছে সুদীর্ঘ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে, তার গায়ে তাদের আঁচড় দেওয়ার সাহস হয়নি। কারণ বামফ্রন্ট সরকার প্রতিরোধের দুর্গ গড়ে তুলে এই অশুভ শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে সংখ্যালঘু অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। আমি আপনাদের বলবো, এই সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, তিনি কংগ্রেস দলের নেতা, আমাদের সঙ্গে ট্রেন করে ফিরছিলেন আগরতলা থেকে, আমার জানা ছিল না। তিনি হঠাৎ করে জানতে পেরেছেন আমি এবং তপন চক্রবর্তীর ট্রেনে আছি। তিনি খোঁজ করে আমাদের প্রকোষ্ঠে ঢুকলেন, কথা বলতে বলতে গিয়ে বলছেন আমরা কোথায় আছি। বামফ্রন্ট সরকারের সময় আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের মধ্যে তো কোনো বিভাজন ছিল না। আমাদের যে অধিকারগুলো, এগুলো নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা ভোগ করেছি, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন তো আমরা দায়ের তলার মাছের মতো। আমি তার কথা বলছি। তিনি বলছেন এটা তৈরি করা কথা না। ত্রিপুরা এখন কি চলছে? আরএসএস বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ত্রিপুরায় এই সংখ্যালঘু অংশের মানুষের বিরুদ্ধে আক্রমণ সংঘটিত হচ্ছে। এবারকার দুর্গাপূজার আগের দুর্গাপূজায় বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা ওখানকার সংখ্যালঘুদের মধ্যে বিরোধ বাঁধাবার লক্ষ্য নিয়ে তারা একটা পরিস্থিতি তৈরি করেছিল। বাংলাদেশের সরকার এটাকে দৃঢ় হাতে, বলিষ্ঠ হাতে মোকাবেলা করেছে। আমরা দেখলাম এই ত্রিপুরাতে বিজেপি
তার পতাকা সরিয়ে নিয়ে নাম না বলে মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলমান অমুসলমান তাদের যে মিশ্র জনবসতির এলাকা, আপনাদের কৈলাসহর, ধর্মনগর, কমলপুর, সোনামুড়া, এই সমস্ত জায়গাগুলোতে এরা পরিমণ্ডলকে বিষাক্ত করার চেষ্টা করেছে। কোথায় প্রশাসন, কোথায় পুলিশ? রাত জেগেছেন হিন্দু মুসলমান অংশের যুবাংশ, বয়স্করা এলাকাকে শান্তিপূর্ণ রাখবার ক্ষেত্রে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এই পরিস্থিতি চলতে দেবেন? এই পরিস্থিতিকে চলতে দেওয়া যায় না। এরকম একটা আবহে আমরা এই নির্বাচনের মুখে কংগ্রেস দল, বামপন্থীরা পাশাপাশি এসেছি। এটা তো ঘটনা, এটা ইতিহাস। স্বাধীনতার আগে আমরা জাতীয় স্তরে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষের মাটি ছাড়া করবার জন্য সংগ্রামে একই ময়দানে দাঁড়িয়ে লড়াই করেছি, শহীদের মৃত্যুবরণ করেছি। স্বাধীনতার পর নতুন সরকার তৈরি হলো। কংগ্রেসের নীতি নিয়ে কমিউনিস্টদের বক্তব্য আছে, কমিউনিস্টদের অবস্থান নিয়ে কংগ্রেসের বক্তব্য আছে। উভয়ের মধ্যে আমাদের লড়াই। সরকার ভাঙা গড়ার সংগ্রামে উভয়ের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ত্রিপুরার অভিজ্ঞতা আপনাদের আছে। অনেকের মধ্যে প্রশ্ন, কি করে এই দুটো শক্তি এক জায়গায় আসবে? পরিস্থিতি, বিজেপির দুঃশাসন, ফ্যাসিস্ট সুলভ স্বৈর সন্ত্রাস সংবিধানকে যে অকেজু করে দিয়েছে, এই পরিস্থিতিতে এরাই বাধ্য করেছে একদিকে কংগ্রেসকে বামপন্থী ফ্রন্টের পাশে আসতে, আরেকদিকে বামফ্রন্টকে কংগ্রেসের পাশে আসতে। কৃতিত্ব হচ্ছে আরএসএস, বিজেপি। এবং এই ধারা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা ত্রিপুরায় এই যে সংগ্রামী লড়াইয়ে এখানে এক মাঠে দাঁড়িয়ে লড়বার চেষ্টা করছি, এটাকে নিশ্চয়ই অব্যাহত রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা ইতিবাচক থাকবে। বন্ধুগণ, 60টা বিধানসভা ত্রিপুরায়, তাতে 13টি আসনে কংগ্রেস দলের বন্ধুরা হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি 47টা আসনে বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করবে। বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে একটি আসনে আগরতলা 7 রামনগর আমরা একজন নির্দল প্রার্থীকে সমর্থন করেছি, কংগ্রেসের বন্ধুরাও তাকে সমর্থন জানিয়েছেন। বাকি যে আসনগুলো, তার মধ্যে সিপিআই একটা, আরএসপি একটা, ফরওয়ার্ড ব্লক একটা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 43টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের বক্তব্য কি, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি? এক পয়েন্ট প্রোগ্রাম, সিঙ্গল পয়েন্ট প্রোগ্রাম। বিজেপি হটাও, ত্রিপুরাকে এই দুঃশাসনের রাজত্ব থেকে মুক্ত করো, ত্রিপুরার মানুষকে মানুষের সম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারা যাতে বেঁচে বসতে এগুতে পারে, এটাই। অন্য কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে এই মুহূর্তে তর্ক বিতর্কের সুযোগ নেই। আপনারা দেখেছেন, আমরা বলেছি যার যার রাজনৈতিক অবস্থান তার মঞ্চে দাঁড়িয়ে নিশ্চয়ই তারা রাখবেন। এটাতে হস্তক্ষেপ করার অধিকার আমাদের নাই। আমরা বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি, কংগ্রেসের বন্ধুরাও তারাও তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন, অন্য রাজনৈতিক দলও করছেন। কংগ্রেসের যে নির্বাচনী ইশতেহার, আমাদের যে নির্বাচনী ইশতেহার, অনেক বিষয়েই দেখা যাচ্ছে আমরা প্রায় একই ভাষায় একই দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যাগুলো সমাধানের প্রশ্নে আমাদের অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। এটা স্বাভাবিক। লড়াইয়ের লক্ষ্য যদি এক হয়, তাহলে লড়াইয়ের সাফল্য অর্জনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে কর্মপ্রক্রিয়াতে দৃষ্টিভঙ্গিগত এখানে সেখানে কিছু ফারাক থাকলেও সাধারণভাবে একটা সহমতের পরিমণ্ডল তৈরি হবে। এটাই তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে আসন ভাগাভাগি আমরা করলাম, সমঝোতা করলাম, এটা কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স না, রাজনৈতিক সমঝোতা না, এটা কোনো মঞ্চ নয়। এই নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই। এই লড়াইয়ে এই আসন সমঝোতাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আমাদের যে প্রার্থী কৃষ্ণেন্দু, তিনি বলবার চেষ্টা করেছেন তার 5-7 মিনিটের আলোচনায়, বিজেপিকে হারাবার জন্যে, এই পরাজয় নিশ্চিত করবার জন্যে
আমাদের মধ্যে আগে যে ভোট কাটাকাটি আমরা করতাম, মাস্কেট দিয়ে এই দল সেই দল বেরিয়ে যাওয়ার সুযোগ পেত, এটাকে আমরা আটকাবার চেষ্টা করছি। সঠিক কথা। আমি আপনাদের কাছে যেটা বলবো আমার অল্প সময়ের বক্তব্যের মধ্যে, পরিমণ্ডলটা যা আপনাদের যে জয়ের যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, এটাকে সুনিশ্চিত করবার মতো একটা পরিমণ্ডল তৈরি হয়েছে। কেন বলছি এই কথা? গত বিধানসভার নির্বাচনে অবাম অবিজেপি নানা যে শক্তিগুলো তারা সম্মিলিত হয়েছিলেন বামফ্রন্টকে সরকার থেকে সরাবে দীর্ঘদিনের সরকার, চলো পাল্টাই এই স্লোগানে বিভ্রান্ত হয়েছিলেন। বিজেপি যে ভোট পেয়েছে, 13 নির্বাচনে 5টা ভোট পেয়েছে, এবারের নির্বাচনে 50টা ভোট পেয়েছে, 18 নির্বাচনে। এই 45টা ভোট বিজেপির ভোট মনে করার কোনো কারণ নেই। কিন্তু ভোটের পর সরকার তৈরি করেছে, কাজ করতে গিয়ে বছর 1.5-এর মধ্যে মানুষ বুঝতে পেরেছেন তারা প্রতারিত হয়েছেন, প্রবঞ্চিত হয়েছেন, প্রলোভনের ফাঁদে পা দিয়েছেন, দুঃশাসনের রাজত্ব শুরু হয়েছে। এর থেকে বেরোবার চেষ্টা করছেন। যারা সেদিন বিজেপিকে সরকার তৈরি করতে সাহায্য করেছিলেন, তাদের যে নেতৃত্ব, তারা বিজেপিকে ছেড়ে দিয়ে বেরিয়ে এসে তাদের নিজেদের পুরনো দলে তারা আবার যোগদান করছেন। এবং এতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, 18 নির্বাচনে যে উপজাতি ভোট, আলাদা রাজ্য উপজাতি রাজ্যের স্লোগান দিয়ে আইপিএফটিকে সামনে রেখে মানুষকে তারা বিভ্রান্ত করার সুযোগ নিয়েছিলেন, তাতে উপজাতি ভোটের বড় অংশ তাদের বাক্সে গিয়েছিল। সেই আইপিএফটি এখন শূন্যের কোঠায় চলে গেছে, তাদের বাক্সে এখন ভোট নাই, তারা হতাশায় ভুগছে। তাদের যে দাবি ছিল এবং যে দাবি পূরণ করার গোপন প্রতিশ্রুতি দিয়েছিল, সে তো তারা বাস্তবায়িত করেনি। কাজে তাদের পেছনে যারা জড়েছিলেন তারা সবাই সেই দলকে ছেড়ে দিয়ে অন্য আরেকটা উপজাতি সংগঠনের সাথে নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করছেন। বিজেপির বাক্সে উপজাতি ভোট কোথায়? অপরদিকে অনুপজাতি অংশের মানুষ যেই নেতৃত্বের ভূমিকার কারণে বিজেপিকে নীতিগতভাবে বিরোধী মতবাদ থাকা সত্ত্বেও বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য ভোট দিয়েছিলেন, তাদেরও একটা বড় অংশ ছাড়তে শুরু করেছে। তারা তাদের পুরনো দলের প্রতি তাদের যে বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা তারা দেখাতে শুরু করেছেন। ফলে বিজেপি একদিকে ট্রাইবেল ভোট হারাচ্ছেন, আরেকদিকে নন ট্রাইবেল ভোট তারা হারাচ্ছে। এবং তাদের যারা পুরনো বর্তমান নেতৃত্ব, এদের সঙ্গে যে বিজেপির লোকরা আছেন, তারাও কিন্তু বিজেপিকে ছাড়তে শুরু করেছে। আপনারা দেখছেন, যারা খবর রাখেন, প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় শত শত মানুষ বিজেপি ছেড়ে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, সেই দলের ঝান্ডা হাতে নিচ্ছেন, লাল ঝান্ডা তারা হাতে নিচ্ছেন, বলছেন এই দুঃশাসন সহ্য করা যায় না। কাজে এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। তাই আমি আপনাদের কাছে বলবো, এটা নিছক উচ্ছ্বাস না। এই বিজেপিকে পরাস্ত করে, সরকার থেকে উচ্ছেদ করে আপনারা যে জোটবদ্ধভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, একটা বিকল্প জনদরদি লড়াইয়ের ময়দানে থেকে আপনার স্বার্থে কথা বলতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, রক্তাক্ত হয়েছে, বাজার ভেঙেছে, হাসপাতালে গিয়ে চিকিৎসা পর্যন্ত নিতে পারেননি, এই লড়াইগুলোতে যারা ছিলেন, এদেরকে নিয়েই তো আপনার সরকার তৈরি করতে হবে। তাহলেই তো জনমুখী সরকার তৈরি হবে। সেরকম সরকার তৈরি করার ক্ষেত্রে এই যে মাঝে 6 দিন 7 দিন সময় বাকি আছে, এই সময়টাকে কিন্তু ছোট করে দেখবেন না। শুধু উচ্ছ্বাসে ভেসে গেলে চলবে না। আজকে একটা সমাবেশ, বড় সমাবেশ করছেন, তাতেই যদি আপনারা আত্মসন্তুষ্টিতে ভুগতে শুরু করেন কে আমাদের হারায়, আমরাই সরকার তৈরি করব, তাহলে ভুল করবেন। ক্ষমতায় যারা আছে, কেন্দ্র রাজ্যের সরকার, বিজেপি, আরএসএস পেছনে আছে কি নাই, তাদের টাকা আছে, সংবাদ মাধ্যমকে তারা বগল দাবা করেছে এবং পেশির শক্তিকে টাকার বিনিময়ে তারা গত 5 বছর যেমন ব্যবহার করেছে, এবারও তারা ব্যবহার করার চক্রান্ত করবে না, মনে করার কিন্তু কোনো কারণ নেই। তাই আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। এখন থেকেই এই কৈলাসহর মহকুমায় রাত জাগতে শুরু করুন এবং আপনারা চারিদিকে লক্ষ্য রাখুন। অপরিচিত লোক দেখলে কোত্থেকে আসলো, কেন আসলো, কার বাড়িতে যাচ্ছে, কোথায় কথা বলছে, জানবার চেষ্টা করুন। সন্দেহ হলে পর পুলিশকে জানাবার চেষ্টা করবেন। আইন নিজের হাতে নেবেন না, প্ররোচনার ফাঁদে পা দেবেন না।
শান্তি বিঘ্নের যে চক্রান্ত হবে দেখবেন বিজেপি এরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু করেছে, নিজেদের পতাকা নিজেরা পড়িয়ে দিচ্ছে, নিজেদের বুথ অফিসে নিজেরা আগুন লাগিয়ে দিচ্ছে, দিয়ে বামপন্থী ফ্রন্টের মিটিং ভণ্ডুল করবার জন্য বাজারে বাজারে তারা বন ডাকছে যাতে মিটিং করতে না পারে। এই সমস্ত ষড়যন্ত্রগুলো তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা চোখ কান খোলা রাখবেন, শুধুমাত্র স্বতঃস্ফূর্ততার ঢেউয়ে নিজেদেরকে ভাসিয়ে দিলে ভুল করবেন। এবং মূল কথা, আপনারা ভোটের দিন 5 বছরে যেমন ভোট দিতে পারেননি, এটাকে সুদে আসলে বুঝে নেবার জন্য একটা ভোট যাতে কেউ হরণ করতে না পারে তার জন্য দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে সম্মিলিতভাবে প্ররোচনার ফাঁদে পা না দিয়ে রাস্তা পরিষ্কার করে নিজের ভোট নিজে দেবেন। এবং যারা আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, আপনাদের হয়তো বাধা দিতে পারেনি, অন্যদের আপনাদের ছেড়ে বাধা দেওয়ার যদি চেষ্টা করে, আপনারা নিজেদের ভোট দিয়ে তাদেরকে এদের কবল থেকে, দুষ্টচক্রের কবল থেকে উদ্ধার করে তারাও যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। এই দায়িত্ব না নিতে পারলে পর মানুষ যে মানসিকভাবে পরিস্থিতির কারণে প্রস্তুত হয়ে আছেন এই সরকার হটাবার জন্যে, এই যে অবস্থাটা এটাকে কিন্তু সংহত করার ক্ষেত্রে আমরা সঠিক ভূমিকা পালন করতে পারবো না। তাই আমার কথা শেষ করার আগে আপনাদের কাছে আবেদন করব, এই যে হাজার হাজার মানুষ এসছেন, আপনারাই নেতা, আপনারাই সংগঠক, আপনারাই বক্তা, আপনারা এই মানুষের মধ্যে যদি বিভ্রান্তি থাকে, কি করে সিপিআইএম কংগ্রেস হাত জড়াজড়ি করলো, এই বললাম তো সংক্ষেপে, এগুলো বলবেন। এবং সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবক বাহিনী, ভোটটা কিন্তু বুথে হবে, সিপিআইএম এর অফিসও হবে না, কংগ্রেসের অফিসও হবে না, সিপিআইএম এর প্রার্থীর বাড়িতেও হবে না, কংগ্রেসের প্রার্থীর বাড়িতেও হবে না, ভোট হবে বুথে। কাজেই প্রত্যেকটা বুথের জন্য স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে হবে। প্ররোচকদের স্বেচ্ছাসেবক বাহিনীর মধ্যে রাখবেন না, তাহলে সমস্যা হয়ে যেতে পারে। এবং পুলিং বুথের এজেন্ট কে হবে আপনারাই ঠিক করবেন। সঙ্গে সঙ্গে ভোট কারা গণবেন, কাউন্টিং এজেন্ট আপনারাই ঠিক করবেন। বুথ এলাকা কি করে সাজাবেন আপনারাই ঠিক করবেন। এবং নিজের বাড়ি সংহত করবেন, নিজেদের এলাকায় ছড়িয়ে পড়বেন। এখনো যাদের মধ্যে বিভ্রান্তি আছে তাদেরকে জয় করে আপনাদের সাথে রাজপথে সামিল করে এই যে ঐতিহাসিক লড়াই, এই লড়াইয়ে একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। মনে রাখবেন, শেষ কথা আমি যেটা বলছি, লড়াইটা আপাত দৃষ্টিতে এই মুহূর্তে ত্রিপুরা, গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে ত্রিপুরার দিকে। 18 নির্বাচনের যে ফল, তার জন্য ভারতবর্ষের গণতান্ত্রিক দেশপ্রেমিক ধর্মনিরপেক্ষ শক্তি যারা ত্রিপুরার সরকারের কার্যক্রম সম্পর্কে জানতেন, তারা বিশ্বাসই করতে পারেননি কি করে বামফ্রন্ট সরকার হেরে যায়। চক্রান্ত পরবর্তী সময় তার নখদাঁত বিস্তার করেছে, মানুষ জেনেছেন। এই নির্বাচনের ফলাফলের জন্য আমরা যে ঐতিহাসিক পদক্ষেপ নিলাম, দুই শক্তি একটা জায়গায় কাছাকাছি আসলাম, এর ফলাফল দেখবার জন্য ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছে। এই জয়ের মধ্যে দুঃশাসন থেকে যেমন ত্রিপুরাকে মুক্ত করবেন, আপনি যেমন স্বাধীনতা ফিরে পাবেন। সারা দেশে আরএসএস নিয়ন্ত্রিত কর্পোরেট এবং ধর্মান্ধদের শক্তি, দাঙ্গাবাজ যারা, তারা মিলে সরকারটাকে পেছনে রেখে লুট করছে। এর থেকে ভারতবর্ষকে বের করে আনবার জন্য, এই সরকারটাকে ক্ষমতা থেকে হটাবার যে লড়াই তীব্র হচ্ছে, তাকে বিস্তার করার জন্য, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করার জন্য বার্তা পাঠাবেন ত্রিপুরায় বিজেপিকে হারিয়ে বিকল্প জনমুখী সরকার তৈরি করে। আমরা ছিলাম আপনাদের সাথে 18 নির্বাচনে, বিভ্রান্ত হয়েছিলাম, নিজের পায়ে নিজেরা কুরুল মেরেছি, খাল কেটে কুমির এনেছি, ভুল সংশোধন করেছি, নূতন জনমুখী সরকার প্রতিষ্ঠা করেছে। আপনারা যে ভারতবর্ষের জাতীয় চেহারা পরিবর্তনের লড়াই করছেন, শ্রমিক, কৃষক, খেতমজুর, ছাত্র, যুবক, শিক্ষক, কেরানি, কর্মচারী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, আপনাদের লড়াইয়ে ত্রিপুরা আছে, ত্রিপুরা থাকবে। এই লড়াইয়ে আমরা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এগিয়ে যাব। এই পণ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। এই কথাগুলো আপনাদের সামনে বলে আপনাদের প্রতি আমি আরেকবার আমাকে কথা বলবার সুযোগ দিলেন, এবং আমি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং এই যে দায়িত্বগুলো,
এই দায়িত্বগুলো কিন্তু পালন করবেন এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি।